আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খালিদ আব্দুল্লাহ শাহরিয়ার, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগে। তোমাদের সবাইকে স্বাগতম এইচএসসির একাডেমিক কোর্সে। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার সম্ভাবনার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সম্ভাবনা এই চ্যাপ্টারটা একদম ফার্স্ট চ্যাপ্টার আমাদের এইচএসসির এই পরিসংখ্যান বইটাতে। সো সম্ভাবনা জিনিসটাই আসলে কি? হ্যাঁ, ধরো একটা জেলায়, আমাদের যদি বলি ঢাকা জেলায়, আজ বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এটা ফোরকাস্ট করা হলো, পূর্বাভাস দেওয়া হলো। অথবা মনে করো তুমি কি বলে তাস খেলতেছো, অথবা মনে করো লুডো খেলতেছো, বা যেটাই খেলতেছো, যে ছক্কা উঠতেও পারে, ছক্কা তোমার নাও উঠতে পারে। এই যে উঠা বা না ওঠা, সফলতা বা বিফলতা, এই দুই ধরনের তোমার যে প্রচেষ্টা, হ্যাঁ, এটাই হচ্ছে তোমার আসলে সম্ভাবনা। তো এই চ্যাপ্টারটাতে শুরু করার আগে মেজর কিছু জিনিস বলে নিই, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার স্টেটের সেকেন্ড পেপারের। সো এইখানে হচ্ছে তোমার একদম ফান্ডামেন্টাল কিছু তোমার নলেজ এখানে প্রোভাইড করা হয়েছে। সেই নলেজগুলো বেশিরভাগই যদি আমি বলি ডেসক্রিপটিভ। হ্যাঁ, এখানে ম্যাথও আছে হালকা পাতলা। সো এখানে অনেক তোমার বর্ণনা করে বলা আছে, কিছু হালকা পাতলা ফরম্যাটের অঙ্ক দেওয়া আছে, বল মুদ্রা বিষয়ক অঙ্ক, তাসের অঙ্ক। হ্যাঁ, আমরা এগুলো সবই দেখব। সো আমি যদি এই চ্যাপ্টারটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট। সো থিওরিটিক্যাল পার্টটাই অনেক বড় এখানে। হ্যাঁ, এখানে অনেক ধরনের থিওরি আছে। বেশিরভাগ হচ্ছে যে যেমন তোমার কি বলা হয় যে নমুনা ক্ষেত্র কাকে বলে, নমুনা বিন্দু কি, হ্যাঁ, ঘটনা কি, পরীক্ষা কি, এরকম অনেক হাবিজাবি তোমার দেওয়া আছে। সো আমরা সবগুলো চেষ্টা করব যে হালকা পাতলা একটা কনসেপ্ট নিতে। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার মনে করো যে তোমার ক বা খ, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোতে তোমার থাকবে। বেসিক্যালি এই চ্যাপ্টারটা যদি আমি বলি, এটা হচ্ছে জাস্ট তোমার একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট বিল্ড করা হচ্ছে এখানে। হ্যাঁ, যে হচ্ছে যে সামনের আমার যে চ্যাপ্টারগুলো থাকবে, কি বলে, যেমন দৈব বিন্যাস, দৈব সম্ভাবনা বিন্যাসের যে চ্যাপ্টারগুলো, তারপর হচ্ছে পৈশু বিন্যাস, দ্বিপদী বিন্যাস, আরও যে চ্যাপ্টারগুলো আছে, সেগুলোর একদম ফান্ডামেন্টাল নলেজগুলো এখানে আমি ডেভেলপ করব। এখানে তোমার কিছু তোমার থাকবে, তোমার মনে করো এই ভ্যান চিত্র, ডায়াগ্রাম, যেগুলো আমরা অলরেডি জানি। সো আমরা হচ্ছে জাস্ট, হ্যাঁ, হালকা যে কনসেপ্টটা সেটাই হচ্ছে এখান থেকে নিব। আর ম্যাথের যে টার্মটা, যেহেতু এখানে 6টা ফরম্যাটের ম্যাথ দেওয়া আছে, সো আমরা প্রত্যেকটা ফরম্যাট থেকে, হ্যাঁ, উদাহরণ প্র্যাকটিস করব। আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো তোমাদের কাজের জন্য থাকবে। হ্যাঁ, তো তোমরা এগুলো এখান থেকে কাজগুলো প্র্যাকটিস করে নিবে। দেন তোমাদের যেই আরও যেই কি বলে নলেজ, সেটা এই চ্যাপ্টার সাথে আরও বাড়বে। আচ্ছা, সো আমরা আমাদের আজকে ফার্স্ট স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, এইখানে যেহেতু সম্ভাবনা নিয়ে একটা কথা বললাম, সম্ভাবনার সাথে তোমার বেশ কিছু জিনিস জড়িত। হ্যাঁ, সেখানে হচ্ছে তোমার যে চেষ্টা থাকবে, পরীক্ষা থাকবে, দৈব পরীক্ষা। সো চেষ্টা জিনিসটা কি? চেষ্টা জিনিসটা আসলে হচ্ছে যে তুমি যে কাজ তুমি একবার করে থাকো, হ্যাঁ, একবারের একটা ইফোর্টে, হ্যাঁ, বা একবারের কিছু প্রয়াসে তুমি যখন সেটার একটা রেজাল্ট পেতে চাও, সেটা চেষ্টা বা ট্রায়াল। পরীক্ষাটা কি? পরীক্ষা বলতে বোঝায় যে কাঙ্ক্ষিত কোনো ফলাফল তুমি পাওয়ার জন্য যে বারবার যে কাজটা করে থাকো, সেটা হচ্ছে তোমার পরীক্ষা। হ্যাঁ, আর হচ্ছে তোমার দৈব পরীক্ষাটা কি? দৈব পরীক্ষাটা আসলে তোমার বলতে বোঝানো হয় যে তুমি এটা পরীক্ষা করবা, হ্যাঁ, কিন্তু সেই পরীক্ষার সাথে তোমার একটা পূর্বাভাস থাকবে। হ্যাঁ, অথবা তুমি বলতে পারো যে প্রত্যেকটি ফলাফলে একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। আমরা কিন্তু বলছি যে সম্ভাবনা জিনিসটা কি, যে আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, মানে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দৈব পরীক্ষাটা হইতেছে যে নির্দিষ্ট সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে দৈব পরীক্ষা। আচ্ছা, এখানে তোমার নমুনা ক্ষেত্র যদি বলি, যে তোমার দৈব পরীক্ষা থেকে প্রাপ্ত তোমার যে কিছু ফলাফল থাকবে, সেটাই হচ্ছে কি তোমার নমুনা ক্ষেত্র। ঠিক আছে, এটাকে সাধারণত এস দ্বারা আমরা কি তোমার ধরে থাকি। হ্যাঁ, দেন হচ্ছে এটা তোমার বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র হতে পারে, অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র হতে পারে। বিচ্ছিন্নটা হচ্ছে যে যেই নমুনা ক্ষেত্র বা তুমি একটা স্যাম্পল কালেক্ট করলা, যেটা সসীম হবে। ধরো আমি যদি আদমশুমারির যেটা আমি কালেক্ট করি, হ্যাঁ, সেটা কি তোমার সসীম হবে না অসীম হবে? এখন একটা স্টেজে আসলে এটা আমরা সসীম ধরে থাকি, যে বলি যে এখন এই দেশে মানে বাংলাদেশের মানুষ হচ্ছে তোমার 18 কোটি। হ্যাঁ, এটার বেশিও হতে পারে, ইয়াও হতে পারে। হ্যাঁ, যেটা তোমার অসীম, সেটা হচ্ছে তোমার কি আসলে ওইটা তোমার অবিচ্ছিন্ন। এটা আসলে অবিচ্ছিন্ন, যেটার উপাদানসমূহ অসীম। হ্যাঁ, যেটা কি গ্রহণযোগ্য তোমার নয়। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস যে নমুনা বিন্দু জিনিসটা কি, যে নমুনা বিন্দু জিনিস বলতে দেখো এখানে লেখা আছে
যে দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদান যার একককে তোমার নমুনা বিন্দু বলা হয়। এখানে যে আমি যদি একটা মুদ্রা যদি নিক্ষেপ করি, সেটার হচ্ছে একটা মুদ্রার কয়টা পিঠ থাকে ভাইয়া? দুইটা পিঠ থাকে, হেড অ্যান্ড টেল, ঠিক আছে? এই যে হেড অ্যান্ড টেল তোমার এখানে কয়টা? এখানে দুইটা। সো এখানে এন এর মান হচ্ছে তোমার মানে কত হবে? 2 হবে, ঠিক আছে? এখানে এইচওটি প্রত্যেকটি একটি নমুনা বিন্দু হবে, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার নমুনা হচ্ছে কয়টা? দুইটা। আর নমুনা বিন্দু কত? সিঙ্গেল এইচ আর টি। ওকে ওকে, সো আমরা সামনে যাব। আচ্ছা, ঘটনাটা কি? ঘটনা বলতে তোমাকে বোঝানো হয় যে একটা দৈব পরীক্ষা থেকে প্রাপ্ত যে ফলাফলগুলো তোমার অনুকূল, প্রতিটি ফলাফল বা একাধিক ফলাফলের যে সেট থাকবে সেটা হচ্ছে তোমার ঘটনা, ঠিক আছে? এইখানে তোমার নিরপেক্ষ ছক্কা নিরূপণের ক্ষেত্রে তোমার দেখো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 একটা বিজোড় সংখ্যা পাওয়ার সেটকে এ দ্বারা সূচিত করা হলে এখানে তোমার A 1 3 5 যেটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যার ঘটনা সেট, আর তোমার 2 4 6 যেটা সেটা হচ্ছে তোমার জোড় সংখ্যার ঘটনা সেট। হ্যাঁ, এইখানে এটা থাকবে। যেমন এটা একটা ভ্যান চিত্র দিছে, এই ভ্যান চিত্রটা আমরা ইজিলি দেখতে পারতেছি যে এই যে সার্কেল, যেটা এই সার্কেলের ভিতরে যে নাম্বারসগুলো আছে 1 3 5 সেটা হচ্ছে তোমার ইন্ডিকেট করছে যে এটা একটা বিজোড় সংখ্যা, অড নাম্বারস। আর এটার সার্কেল বাইরে 2 4 6 যেটা আছে এটা কি একটা তোমার কি জোড় নাম্বারগুলো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সরল ঘটনা। এখানে আবার ঘটনাকে যদি অনেক ভাগে ভাগ করা হয়, আসলে যে বিষয়গুলো আমরা চাই এগুলো একটু ফাস্ট পড়ায় যাব। আমরা হচ্ছে মেইন যেই ফোকাস আমরা হচ্ছে ম্যাথে করব, ঠিক আছে? সো ঘটনারও তোমার অনেক ধরনের আবার কি বলে ধরন আছে, সরল ঘটনা আছে, যৌগিক ঘটনা আছে, ঠিক আছে? সরল ঘটনা হচ্ছে যেমন একটা মাত্র ঘটনা সাধারণত তোমার থাকে, ঠিক আছে? একটি মাত্র ফলাফল থাকবে, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার যৌগিক ঘটনা। যৌগিক ঘটনা হচ্ছে একাধিক ফলাফল তোমার থাকতে পারে, ওকে? দেন তোমার অসম্ভব বা অবাস্তব ঘটনা, মানে যে ঘটনাটা তোমার ঘটা সম্ভব নয় সেটা অবাস্তব, ঠিক আছে? যেমন একটি ছক্কা একবারে নিক্ষেপ করছে, ঠিক আছে? তুমি মনে করো একটা ছক্কা তুমি নিক্ষেপ করলা, ছক্কার মানে পিঠ কত? 6টা। তো মানে হয় 4 আসবে, 3 আসবে, 2 আসবে, যেটাই আসুক, এনিথিং ক্যান হ্যাপেন, ঠিক আছে? সো 1 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছু তোমার আসতে পারে, কিন্তু এখানে কি কখনো কিন্তু 7 আসবে না বা 8 আসবে না, কারণ ভাই ছক্কার পিটি তো আছে 6টা। সো যেহেতু এটা একটা অবাস্তব, মানে যেটা আসতে পারে না, এই জন্য হচ্ছে কি এটা একটা অবাস্তব ঘটনা, যেটার কি আদৌ ঘটবে না কখনো, ঠিক আছে? আচ্ছা, তবে নিশ্চিত ঘটনাটা কি? নিশ্চিত ঘটনা আসলে বলতে বোঝানো হয় যে ঘটনার একটা নিশ্চিত ফলাফল তুমি পাবা। হ্যাঁ, সম্ভাবনা হোক অসম্ভাবনা যেটাই হোক, মানে মানে সম্ভাবনা তো থাকবে, কিন্তু সেই সম্ভাবনা থেকে তুমি একটা নিশ্চিত ফলাফল পাবা, ঠিক আছে? যেমন আমি যদি মুদ্রার কথা একটা বলি, যে ধরো ক্রিকেট খেলা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, সেখানে তোমার টস করা হলো। হ্যাঁ, টসে তো কেউ ভাই জিতবে বা ইয়া হবে, কেউ না কেউ তো হেড বা টেল পাবে, হবে তো। এই যে হওয়া যে জিনিসটা সেটা হচ্ছে তোমার নিশ্চিত ঘটনা, ঠিক আছে? দেন হচ্ছে অনিশ্চিত ঘটনা, যে ঘটনাটা আসলে কি তোমার ঘটতে পারে, মূলত যা ঘটতে পারে তাকে অনিশ্চিত ঘটনা বলে, ঠিক আছে? ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, সেটা হচ্ছে তোমার কি অনিশ্চিত ঘটনা। যেমন আবহাওয়া অফিসবিদ তোমাকে মানে একজন আবহাওয়াবিদ বলল আবহাওয়া অফিস থেকে যে আজকে বাংলাদেশে কি তোমার মেঘ মেঘ থাকবে আকাশে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ, এটা পুরোটা ডিপেন্ড করতেছে আসলে কি আমাদের আবহাওয়ার উপরে, হতেও পারে নাও হতে পারে, এটা একদম পুরোটা কি অনিশ্চিত ঘটনা। আচ্ছা, পরস্পর বর্জনশীল ঘটনা। আচ্ছা, এইটা যাওয়ার আগে একটা জিনিস বলি, এই যে আমি যে থিওরিগুলো পড়াচ্ছি বা বর্জনশীল, অবর্জনশীল, নমুনা বিন্দু, হাবিজাবি, এগুলো সব কতে থাকতে পারে যে এটা কি ওটা কি, কিন্তু একটা জিনিস, এটা যে থিওরি বলে যে তুমি পড়বা না বা আমরা এটা স্কিপ করে যাব, এটা যদি স্কিপ করো সামনের ম্যাথ থাকবে। হ্যাঁ, ম্যাথ বলতে তোমার মানে মনে করো যে কোনটা এস, হ্যাঁ, মানে স্যাম্পলের নোটেশনগুলো থাকবে, তারপর কোনটা বর্জনশীল অবর্জনশীল তোমার চিত্র দেওয়া থাকবে, তারপর হচ্ছে আমি ছোটোবেলায় সেটের অঙ্ক করছি না, সেই সেটের কিছু ইয়া থাকবে, তখন আসলে মানে বোঝা যাবে না, বলবে যে এটা কি বর্জনশীল আর অবর্জনশীল, তোমার মতামত চাবে কোশ্চেনের মধ্যে। সো তুমি যদি সেটা যদি না করতে পারো তখন কিন্তু বোঝা যাবে যে তোমার এই কনসেপ্টটা, এই যে চ্যাপ্টারটা ডেসক্রিপটিভ একটা চ্যাপ্টার, সেটার তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার নেই। ওকে, সো আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। সো কনসেপ্টের জন্য যে পরস্পর বর্জনশীল ঘটনাটা কি, যে এটা হচ্ছে মিউচুয়ালি
এক্সক্লুসিভ ইভেন্ট, যে দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ যদি নমুনা বিন্দু না থাকে, হ্যাঁ, তাইলে তাকে বলা হয় কি বর্জনশীল ঘটনা। একে হচ্ছে এভাবে প্রকাশ করা যায়, পি প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল 0। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, অবর্জনশীল ঘটনাটা কি? একই জিনিস, শুধু একটু চেঞ্জ আছে আমার, যেখানে হচ্ছে পি প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি ইজ নট 0, যেখানে কি 0 হবে না, ওইটাতে 0 হবে, এটাতে হবে না। অর্থাৎ দুই বা ততোধিক ঘটনার মধ্যে সাধারণ নমুনা বিন্দু থাকে, তবে তা পরস্পর অবর্জনশীল। আর যেটাতে নমুনা বিন্দু থাকে না সেটা হচ্ছে তোমার কি বর্জনশীল ঘটনা। এই হচ্ছে তোমার মেজর ডিফারেন্স। আচ্ছা, পরে আসো তোমার স্বাধীন বা অনির্ভরশীল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কেন? একটা জিনিস যে আমরা এটা একদম ডেসক্রিপটিভ, বাট হচ্ছে এই যে এই জিনিসের জন্য ইম্পর্টেন্ট খুবই, একটু দাগায় দিই যে এটুক, যে পি এ ইন্টারসেক্ট বি ইকুয়াল পি এ প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি। ঠিক আছে? সো আমরা যখন ম্যাথগুলো করব, এখানে আসলে বলা থাকবে যে এটা প্রমাণ করো, হ্যাঁ, বা একজন ধরো কোনো টিচার বা কারো মন্তব্য দেওয়া থাকলো যে ওনার মন্তব্যের সাথে এই বিশ্লেষণটা করে থাকো বা এটার যথার্থতা বিশ্লেষণ করো, এরকম বলা থাকবে। আচ্ছা, অনির্ভরশীল ঘটনা কি? যে কোনো ঘটনা অন্য কোনো ঘটনার উপর সাধারণত নির্ভর থাকবে না বা স্বাধীন, সেটা হচ্ছে অনির্ভরশীল ঘটনা। ঠিক আছে? যদি পি ইন্টারসেক্ট বি ইকুয়াল পি এ ইন্টু পি বি হয় তাহলে অনির্ভরশীল। আর নির্ভরশীলটা কি? যেটা একটা ঘটনা ঘটার সাথে অন্যটার উপর নির্ভরশীল থাকবে, সেটাই হচ্ছে তোমার কি ঘটনা? নির্ভরশীল ঘটনা, ওটা অধীন। আচ্ছা, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, পরিপূরক বা পূরক ঘটনাটা যদি বলি, একটি ঘটনা না ঘটার ঘটনাকে ওই ঘটনার মূলত পূরক ঘটনা বলে। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে পূরক ঘটনার একটা জিনিস দেখবা, সেখানে বলা আছে এ টু দ্য পাওয়ার সি, এটা হচ্ছে নোটেশন বা এ বার দ্বারা এটাকে প্রকাশ করা হয়। ঠিক আছে? যেমন এখানে একটা তোমার উদাহরণ দেওয়া আছে, তোমার একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে কত 1 থেকে 6 পর্যন্ত। ওকে, ভালো কথা। 3 দ্বারা যদি আমি বিভাজ্য করি, হ্যাঁ, যদি করি ভাগ, তাহলে হচ্ছে 3 যাবে একবার, 6 একবার যাবে, মানে এ এর মান কত? 3 6। ওকে, তো এর পরিপূরক ঘটনা কত হবে? এবার মানে কি? এবার বলতে বোঝানো হয় যে তুমি মোট স্যাম্পল কত নিছো? 6টা এস। ওকে, এস থেকে তাহলে এর মানটা বাদ দিবা। ওকে, তাহলে এস কত ছিল? এখানে 6 ছিল, এর মানটা তুমি বাদ দিবা 3 6। সো তুমি যদি এটা বাদ দাও তাহলে কত বের হবে? এখানে এবারের মান 1 2 4 5। দ্যাট মিনস এই 1 2 4 5 এইটার মধ্যে কিন্তু ইনক্লুড নাই, এর মধ্যে কিন্তু ইনক্লুড নাই। ঠিক আছে? এই জন্য এ হচ্ছে একটা পরিপূরক ঘটনা। ওকে, আচ্ছা, এরপর আসলে সম্পূরক ঘটনা। সম্পূরক ঘটনা কি? এটা ভেনচিত্রতে আমরা দেখতে পারতেছি। সম্পূরক ঘটনা বলতে বোঝানো হয় যে কোনো দৈব পরীক্ষা প্রাপ্ত কতগুলো বর্জনশীল ঘটনার যে সংযোগ সেট, ঠিক আছে, যে সংযোগ সেট ওই পরীক্ষার নমুনা ক্ষেত্রে সমান হলে তাকে কি বলা হয়? সম্পূরক ঘটনা বলা হয়। আচ্ছা, যদি আমি একটা বলি, এই যে ছক্কা এখানে একবার নিরপেক্ষ নিক্ষেপ করা হলো 1 2 3 4 5 6। ওকে, এখানে হচ্ছে তোমার জোরগুলো আলাদা করছে 2 4 6, বিজোড়গুলো আলাদা করছে। সম্পূরকটা কি? যে হচ্ছে মানে দুইটা যেই তোমার ঘটনা থাকবে, মানে দুইটা যেই তোমার ভ্যালু থাকবে বা স্যাম্পল থাকবে, হ্যাঁ, মানে একটা স্যাম্পল থেকে তোমার দুইটা তুমি আলাদা করবা, মানে একসাথে ইউনিয়ন করবা। এইখানে ইউনিয়ন করছে যে 2 4 5 6 ইউনিয়ন 1 2 1 3 5। হ্যাঁ, এই সব মিলে হচ্ছে একটা স্যাম্পল আসলো। ঠিক আছে? যে এখানে তোমার জোরগুলা জোর একসাথে, বিজোড়গুলা একসাথে, এটাকে ইউনিয়ন করলে ফুল একটা স্যাম্পল হয়। আচ্ছা, সম্পূর্ণ ঘটনা বা সর্বসম্মিলিত ঘটনা, এক্সহস্টিভ ইভেন্টস। আচ্ছা, এটা হচ্ছে যে দৈব পরীক্ষা প্রাপ্ত কতগুলো বর্জনশীল বা অবর্জনশীল ঘটনার সেটকে ওই দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্রে সমান হলে তাদেরকে সম্পূর্ণ ঘটনা বলা হয়। ঠিক আছে? এখানেও তোমার একটা ছক্কার একটা উদাহরণ নিছে তারা, যে 1 2 3 4 5 6, এখানে যদি 3 দ্বারা করো, এর মানটা আলাদা করলো। বড় জোর যদি 2 পাওয়ার ঘটনা বলা, বড় জোর মানে 2 অবশ্যই আসবে, তার মানে 1 2 সর্বনিম্ন 4 পাওয়ার ঘটনা, 4 5 6। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ ঘটনা হচ্ছে যে দৈব পরীক্ষা প্রাপ্ত তুমি ফলাফলগুলো পাবা, সেই প্রাপ্ত যে ফলাফল, সেই প্রাপ্ত ফলাফল যে সংযোগ সেট থাকবে তা যদি সমান হয়,
তাহলে হচ্ছে দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্রে যদি সমান হয় তাইলে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ ঘটনা থাকবে, মানে তোমার প্রাপ্ত ফলাফলের সাথে তোমার যে স্যাম্পলের যে ফলাফল এটা তোমার অবশ্যই ম্যাচ থাকতে হবে। যদি এটা ম্যাচ থাকে তাইলেই সেটা সম্পূর্ণ ঘটনা, আদারওয়াইজ নট। ঠিক আছে, আচ্ছা। সমসম্ভাব্য ঘটনা, এটা হচ্ছে প্রত্যেকটি ঘটনা ঘটার সম্ভাবনা যদি সমান হয় তাহলে উক্ত ঘটনাকে সমসম্ভাব্য ঘটনা বলা হয়। যেমন এখানে নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করায় এর পিঠে এইচটি এর প্রত্যেকটি আসার সম্ভাবনা 1/2, অর্থাৎ সুতরাং এই ঘটনা হলো সমসম্ভাব্য ঘটনা। ঠিক আছে, আচ্ছা। সো আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, এটা সেটের সংজ্ঞা দেওয়া আছে, আমরা এগুলো সেটের বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো তোমরা সব পড়ে নিবা, কারণ এগুলো হচ্ছে তোমার কি বলে, এগুলো অনুধাবনমূলক বিষয়। আমরা হচ্ছে এগুলো কি বলে, এগুলো অলরেডি মোটামুটি আমরা বলছি আমাদের কনসেপ্টে। ঠিক আছে, আর সেটের যে বিষয়টা, সেট কিন্তু আমরা ছোটোবেলায় এগুলো করে আসছি যে সেট কি, হ্যাঁ, একটা লেখচিত্রের মাধ্যমে লেখচিত্র, হ্যাঁ, কিছু কিছু সংখ্যা প্রকাশ করা হয়, চিত্র, এগুলো কিন্তু আমরা করে আসছি। আমাদের মেইন যে ফোকাসটা আজকে থাকবে এটা হচ্ছে কিছু ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, অসীম সেট, সসীম সেট, এগুলো কিন্তু আমরা সবাই জানি যে অসীম সেট কি, সসীম সেট কি। যে সেটের মানটা তোমার কি থাকে, তোমার কি বলে নির্দিষ্ট থাকে সেটা সসীম সেট, যেটা হচ্ছে অনির্দিষ্ট সেটা হচ্ছে অসীম সেট। এখানে হচ্ছে অনেক কিছু তোমার থাকবে এই চ্যাপ্টারটাতে। আমরা আসলে যদি সব কিছু যদি এখানে যদি আমরা একই জায়গায় যদি আমরা কভার করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর তুমিও কিন্তু তোমার তো ধৈর্য থাকবে না যে হচ্ছে সবগুলো টেনে দেখার। তখন দেখা যাবে কি যে মেইন যে যে কিছু ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমাদের বাদ পড়ে যাবে। হ্যাঁ, তখন তুমিও মিস করবা, আর আমারও হচ্ছে মানে মানে লাভ হবে না আমি যদি ইম্পর্টেন্ট যদি কিছু বলি আর তুমি যদি সেটা না বুঝতে পারো। সো মেইন কথা হচ্ছে আমরা জাস্ট আমাদের ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো সেটা করব, ইম্পর্টেন্ট যে থিওরিগুলো, হ্যাঁ, যেগুলো তোমার মানে কনসেপচুয়াল বেস, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, সো এখানে যে সার্বিক সেট বা বিশ্ব সেট, আমরা কিন্তু বুঝি যে সার্বিক সেটটা কি ইউনিভার্সাল সেট, যে সেটে আসলে তোমার সবার মানে সব কিছু তোমার আর কি আসে, নাকি এক কথা যদি বলি এটা হচ্ছে চিহ্নটা কি ইউনিভার্সাল, ইউ আকৃতি এরকম থাকে। ঠিক আছে, এটাকে এস বা ইউ দ্বারা ইয়া করা হয়। ঠিক আছে, যেমন ইউনিভার্সাল সেট তুমি ছক্কা নিক্ষেপ করলা 1 থেকে 6 পর্যন্ত, তাই ইউনিভার্সাল সেট কি হবে 1 থেকে 6 পর্যন্ত। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সার্বিক সেটের একটা কি কনসেপ্ট। ওকে, দেন উপসেটটা কি, উপসেটটা তুমি যদি বলো এটা আসলে এক ধরনের তোমার বিয়োগফলের মতো কিছুটা। ঠিক আছে, এটা অলরেডি আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি। সেটা হচ্ছে যে কোনো সেটের উপাদান হতে সমান সংখ্যক বা কমপক্ষে একটি কম সংখ্যার উপাদান নিয়ে যদি নতুন কোনো সেট গঠন করা হয় সেটা হচ্ছে তোমার কি উপসেট। মানে একটা সেট থেকে কম সংখ্যক কিছু নিয়ে আর একটা সেটে তুমি যদি গঠন করো সেটা হচ্ছে তোমার কি হবে, উপসেট হবে। ঠিক আছে, ধরো 1 থেকে 6 পর্যন্ত তোমার ছক্কার মান। হ্যাঁ, তো এখানে যদি তুমি বিজোড়গুলো যদি আলাদা রাখো 2 4 6, ওকে, বিজোড় তুমি আলাদা রাখলা 2 4 6, এর জোড় হবে কত 1 2, এবং আরেকটা রাখলা আরেক সেটে 1 2 3 4 5 6। ওকে, সো এ বি এর উপসেট হবে, এ হচ্ছে বি এর উপসেট হবে। কেন বি এর উপসেট হবে, কারণ বি এর আমার মোট আছে কত 1 থেকে 6 পর্যন্ত, আর এ থেকে আমি কতটুক নিলাম, জাস্ট জোড় সংখ্যাগুলো নিলাম। এই যে বি এর পুরো যে ফুল সেট থেকে, ফুল স্যাম্পল থেকে আমি মানে অনলি যে জোড় সংখ্যাটা নিলাম, এই জন্য হচ্ছে এটার কি, এটার উপসেট। ওকে, আর উপসেটের চিহ্নটা হচ্ছে এরকম ইউ হয়, এই যে এরকম করে তারা লিখছে এরকম। প্রকৃত উপসেট, আচ্ছা, প্রকৃত উপসেট এটা আমার পড়া লাগবে না। অপকৃত যেটা হচ্ছে সাধারণত তোমার গঠিত উপসেটকে অপকৃত উপসেট বলে। হ্যাঁ, সমান সংখ্যক উপাদান নিয়ে গঠিত উপসেটকে অপকৃত উপসেট বলা হয়। এগুলো সাধারণত তোমার যে ম্যাথগুলো আমি যদি বলি, এখানে তোমার অনেক ধরনের থিওরি থাকবে, সমান সেট কি, অসমান সেট কি, এগুলো আসলে তোমার ম্যাথ টার্মে তোমার এত আসলে তো কি বলে, এটা আসলে প্রয়োগ নেই। ঠিক আছে, সো আমরা এখানে জাস্ট মেইন যে জিনিসগুলো এগুলোই আজকে দেখব। ঠিক আছে, সো আমি এগুলো স্কিপ করলাম। যেমন শূন্য ফাঁকা সেট, এটা এটা তোমার ইম্পর্টেন্ট একটা জিনিস। ফাঁকা সেটটা কি, যে যদি কোনো সেটের যে উপাদান না থাকে, এটা আমরা অনেকেই জানি, এটা ছোটোবেলা থেকেই আমরা এটা জেনে আসছি। ঠিক আছে, যেমন একক সেট কি, যদি একটি উপাদান থাকে এটা হচ্ছে তোমার একক সেট। পূরক সেট কি, এটা জেনে আসছি যে এ বার বা বার চিহ্ন যেটা, ওইটা তোমার প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা,
দেন হচ্ছে সংযোগ সেটটা কি, যে সংযোগ সেটটা আসলে বলতে বোঝানো হয় যে দুইটা সেটের কি বলে, দুইটা সেটের যে উপাদানগুলোর মধ্যে কি একটা সংযোগ স্থাপন করে একটা নতুন সেট তোমার গঠন করা হয়, সেটা হচ্ছে তোমার কি সংযোগ সেট। এটা হচ্ছে তোমার কি করা হয়, ইউনিয়ন চিহ্ন ব্যবহার করে এই কাজটা তোমার করা হয়ে থাকে। তারপর ছেদ সেটটা কি, ছেদ সেট হচ্ছে দুই বা ততোধিক সেটের সকল সাধারণ উপাদান নিয়ে গঠিত, ওই সেটটাকে তোমার কি বলা হয়, ছেদ সেট বলা হয়। ঠিক আছে, যেমন 2 3 4 5, এখান থেকে 1 3 5, সো এখান থেকে আর কি কমন সেটটা কি, মানে ছেদ সেটটা কি, যে ইন্টারসেকশন, হ্যাঁ, জাস্ট কমন আইটেমগুলো তোমার এখানে নেওয়া হবে। আচ্ছা, পরস্পর বর্জনশীল সম্পূরক সেট আমরা এগুলো দেখে আসছি, ঘটনা ক্ষেত্র কি দেখে আসছি। আচ্ছা, সো আমরা যে জিনিসটাতে এখন ফোকাস করব সেটা হচ্ছে আমরা একটু ওকে ওকে এখানে আমরা হচ্ছে একটু ফার্স্ট যাব, যেটা হচ্ছে আমাদের খুব আর কি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা আর কি আমরা আজকে দেখব। সেখানে হচ্ছে এই স্লাইডগুলো, এখানে অনেক কিছু তোমার সংজ্ঞা আছে, আমাদের এগুলো দেখা লাগবে না, আমাদের যে মেইন জিনিসটা সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা আমাদের আচ্ছা এই সম্ভাবনার চ্যাপ্টারের মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে আমরা সম্ভাবনা, হ্যাঁ, দেন হচ্ছে এটার সাথে সাথে যে বিন্যাস, হ্যাঁ, বিন্যাসের যে কিছু যে সম্ভাবনা বিন্যাসের যে বিষয়টা, যে বিন্যাসটা কি, হ্যাঁ, বিন্যাসটা কিভাবে করা হয় বা কি আসল বিষয়, এগুলো হচ্ছে আমরা আজকে এই স্লাইডটাতে জানবো। ঠিক আছে, সো আমরা এসে পড়ছি, আমরা আচ্ছা আচ্ছা এটা একটু দেখো যে এখানে 3টা বই দেওয়া আছে। ঠিক আছে, একটু দেখো যে 3টা বই এক্স ওয়াই জেডকে আমরা কতভাবে সাজাতে পারি তার গাণিতিক সমাধান। হ্যাঁ, এখানে পি হলো পারমিউটেশন, পি হলো পারমিউটেশন নির্দেশক, এবং 3p3। এখন কথা হতে পারে যে এটা কি করলো, আচ্ছা এটা কি করলো যে 3 তোমার, এটা হচ্ছে এর এই চিহ্নটা কি তোমার, পারমিউটেশন যদি চিহ্ন বলি, ঠিক আছে, বা ফ্যাক্টোরিয়াল যদি চিহ্ন বলি, 3 - 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটা কিভাবে আনলো তারা। আচ্ছা, এখানে তোমার বলছে যে তুমি একটা নাম্বারকে, 3টা এখানে নাম্বার তোমার ধরছে এক্স ওয়াই জেডকে তুমি কতভাবে তুমি সাজাতে পারবা। ঠিক আছে, সো তুমি মনে করো তুমি কতভাবে সাজাতে পারি, তো 3টা বই, তুমি 3টা বইকে 3ভাবে সাজাতে পারো। সো সেই হিসেবে আমরা ফ্যাক্টোরিয়ালটা ইউজ করবো। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যে 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে অলওয়েজ 1 হয়, 3 ফ্যাক্টোরিয়াল কত, দ্যাট মিনস এটা জাস্ট হচ্ছে গুণ। হ্যাঁ, 3 এর সাথে 3 ইন্টু 2 ইন্টু 1, যদি 4 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে কত হবে, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, মানে ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে তুমি যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল করবা সেই সংখ্যার সাথে তার প্রিভিয়াস সংখ্যাগুলো কি হবে, তার গুণ হবে। যদি 5 ফ্যাক্টোরিয়াল করো তাই কি হবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, যেহেতু এটা তিনভাবে সাজাতে পারছে তাই হচ্ছে 3-এর ফ্যাক্টোরিয়াল। ওকে, দেন হচ্ছে তোমার 3p3 বলছে, দ্যাট মিনস 3 থেকে 3-এর ফ্যাক্টোরিয়াল, মানে এটা হচ্ছে একটা সূত্র যে n ফ্যাক্টোরিয়াল দিয়া n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, দিলে যেটা আসবে এটাই। সো এখানে তার কতভাবে তুমি সাজাইতে পারবা, 6 ভাবে তুমি সাজাইতে পারবা। ওকে, আচ্ছা, তো আমরা যে জিনিসটা এখানে দেখব আরেকটা, তারপরে হচ্ছে আমরা ডিরেক্ট যেটা আমরা হচ্ছে ফরম্যাটের অঙ্কে চলে যাব, যেই ফরম্যাটের অঙ্কগুলোই সাধারণত তোমাদের সৃজনশীলে তোমাদের থাকবে। এতক্ষণ আমরা এই যে এখানে কিছু হালকা পাতলা কথা বললাম, দেন হচ্ছে স্কিপ করতেছি বা ইয়া করতেছি, মেইন যে টপিকগুলো সেই মেইন টপিকগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে তোমার ভ্যান চিত্রের অনেক অঙ্ক আছে, সেটের অনেক অঙ্ক আছে, এগুলো আমরা আসলে সবাই মোটামুটি কম বেশি জানি, তাই হচ্ছে এদিকে এত ফোকাস করতেছি না। যেটা হচ্ছে আমাদের কাছে নতুন সেটাই হচ্ছে আমরা এখানে আজকে করব। আচ্ছা, এখানে একটা জিনিস যে বিন্যাস এবং সমাবেশ। ঠিক আছে, ওকে, এখানে একটা জিনিস যে বিন্যাস এবং সমাবেশের পার্থক্যটা, যে বিন্যাস কি আর সমাবেশ কি, এটা নিয়ে আমাদের ওই কিছু ম্যাথ আছে। সো আমি মেইন যে জিনিসটা বিন্যাস সমাবেশের মধ্যে এটা দেখাইতে চাই, এটা এটা যে বিন্যাস হচ্ছে যে কয়েকটি বা সবকটি নিয়ে তাদেরকে এমনভাবে যদি সাজানো হয় যে তাদের অবস্থান পরিবর্তনের ফলে নতুন সজ্জা সৃষ্টি হয়, সেগুলোকে তোমার বিন্যাস বলে। আর সমাবেশ হচ্ছে কতগুলো উপাদানের সমাবেশ, ওই উপাদানের এমন সজ্জা যেগুলোকে উপাদানের পৃথক
হিসেবে গণ্য না করে উপাদানগুলোর কয়েকটি একক হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, আসলে তোমার আমি যদি বলি যে বিন্যাসের সূত্র হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল ওয়েতে করা হয়। ঠিক আছে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর তোমার যদি সমাবেশের সূত্র বলি সেটা হচ্ছে এনসিআর n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। খালি একটা তোমার জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে r এর মানটা। ঠিক আছে, এখানে r এর মানটা মানে এটা হচ্ছে r বলতে এখানে বোঝাচ্ছে যে প্রতিবার r সংখ্যককে একত্র নিয়ে একটা সমাবেশ তোমার করা হয়। ঠিক আছে, আমার উদাহরণ এগুলো অনেক কিছু দেওয়া আছে। সো আমরা একটু সামনে যাব। আচ্ছা, আমাদের যে মেইন যে টপিকটা সেটাতে হচ্ছে আমাদের আগে থাকতে হবে যে আরোহী অবরোহী। আচ্ছা, এখানে হচ্ছে যে আরোহী সম্ভাবনাটা কি, অবরোহী সম্ভাবনা কি, হ্যাঁ এগুলো সাধারণত তোমার যদি বলি যে আরোহী হচ্ছে তোমার, অবরোহী যদি আমি সম্ভাবনার কথা যদি বলি সেটা হচ্ছে যে কোনো ঘটনার অনুকূলে ফলাফলের সংখ্যা নমুনা ক্ষেত্রে সকল যে ফলাফলের যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ সেই সংখ্যার ঘটনার অবরোহী সম্ভাবনা বলে, তার অনুপাতকে অবরোহী বলে। আর আরোহীটা যে হচ্ছে যে মোট ফলাফলের অনুপাতের সীমাস্ত মানকে তোমার আরোহী সম্ভাবনা বলে। ঠিক আছে, এটা রিলেটেড কিছু ম্যাথ আছে, এই যে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এই যে এদিক দিয়ে তোমার এই যে এটা, এই যে ওকে। আচ্ছা, এই অবরোহী যে সম্ভাবনাটা সেখানে তুমি দেখো যে এখানে হচ্ছে তোমার মোট যে স্যাম্পল সাইজটা আছে, হ্যাঁ মানে মোট তোমার যে ঘটনাটা, সেটা ঘটনাটাকে মোট স্যাম্পল সাইজ দিয়ে তুমি যে ভাগ করো সেটা হচ্ছে তোমার কি অবরোহী সম্ভাবনা। আর আরোহী সম্ভাবনার ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার একটা লিমিট থাকবে, হ্যাঁ সেই লিমিট মান থাকবে, যে সেই লিমিটের একটা মানে রেঞ্জ থাকবে, সেই রেঞ্জের বাইরে তুমি যেতে পারবে না। তোমার ঘটনা থাকবে, ঘটনাটাকে তুমি কি মোট স্যাম্পল দিয়ে ভাগ দিবা, সেটা হচ্ছে তোমার কি তোমার আরোহী সম্ভাবনা। ওকে, আচ্ছা আমরা ফার্স্ট যাব এখানে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের কিছু উদাহরণ দেওয়া আছে, আমাদের ছক্কার মুদ্রা। আমরা আজকে এই বিষয়গুলোই দেখব, এটা আমাদের মেইন টপিক আজকে ছক্কার মুদ্রার ক্ষেত্রে। ওকে, এটা একটু দেখো ভালো করে। সেটা হচ্ছে যে তোমার দুটি অবর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটনা উহাদের নিজের যোগফলের সম্ভাবনা হতে একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। ঠিক আছে, ওকে, যে পি probability A union B equal probability A plus probability B minus probability A intersect B। ঠিক আছে, যেখানে বলছে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা উহাদের নিজ নিজ ঘটনা ঘটার সম্ভাবনার যোগফল হতে একত্রে ঘটনার সম্ভাবনার ঘটার বিয়োগফলের সমান। আমাদের এত কিছু মনে না রাখলেও চলবে, আমাদের জাস্ট একটু মনে রাখলেই চলবে, এটা দিয়ে আমাদের ফুল ম্যাথটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে একটা ম্যাথ দেওয়া আছে, খুব একটা সুন্দর একটা আমরা এটার মধ্যে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলছে যে পুনরাবৃত্তি না ঘটিয়ে 0 1 2 3 অঙ্কগুলো হতে অঙ্ক দুটি বিশিষ্ট একটি অপূর্ণ সংখ্যা না হলো সংখ্যাটি জোড় বা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, এখানে বলছে জোড় বা 4 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটা কত। আচ্ছা, সো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে এখানে তোমার বলে দিছে যে কতগুলো সংখ্যা তুমি নিছো, কিন্তু সেই সংখ্যাগুলো জোড় বা 4 দ্বারা বিভাজ্য হতে হবে, ওইটার প্রবাবিলিটিটা তোমার জানতে হবে। তাহলে তোমার 0 1 2 3 অঙ্কগুলো হতে 2 অঙ্ক বিশিষ্ট তুমি কিছু সংখ্যা নিবা, আর ওইগুলোকে দেখবা যে ওইগুলো 4 দ্বারা বিভাজ্য হওয়ার তোমার কোনো প্রবাবিলিটি আছে কিনা। সো এরকম সংখ্যা তুমি দেখবা, বের করে যে স্যাম্পল সংখ্যা আসলো 9, কিভাবে 4 দ্বারা তুমি দিয়ে করো তা 10 10 12 10 12 13 20 21 22 23 31 32, আমরা জানি বিভাজ্য। হ্যাঁ,
করার পর এরপর হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে জোড় এবং বি যেটা সেটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এখন মেন যে বিষয়টা তুমি কিভাবে এ বি বের করবে ভাইয়া, যে এখান থেকে তুমি জোড় সংখ্যাগুলো এর গুলো দিয়ে দিবা, আর বিজোড় যেগুলো হচ্ছে তোমার যে বিভাজ্য 4 দ্বারা সেগুলো তুমি হচ্ছে আইডেন্টিফাই করে ফেলবা। সো এখানে আমার এর মান আসলো এর অনুকূলে তোমার 5, আর বি এর যে সেট এটা আসলো তোমার কত 3। ওকে, এরপর হচ্ছে তুমি তার সম্ভাবনাটা করবা, আমরা যে সূত্রটা পড়ে আসছিলাম এই যেটা ইন্টারসেট বি ইকুয়াল প্রবাবিলিটি এ বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেট বি। জাস্ট তুমি হচ্ছে প্রবাবিলিটির মানটা বসাবা, যে তুমি এটাকে মোট স্যাম্পল দিয়ে ভাগ দিবা, এমনি বি তারপর হচ্ছে কি পুরা হচ্ছে যে এ ইন্টারসেট বি। এটা যদি এভাবে করো তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে 5/9 আসবে। ওকে ওকে, তো নেক্সট স্লাইডে যাব। আচ্ছা আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে দুটি অনির্ভরশীল ঘটনার জন্য সম্ভাবনার গুণন সূত্র বিধি। আচ্ছা, এইখানে মূলত তোমার একটা ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, এটা খুব একটা ফান্ডামেন্টাল স্টেজের ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে এটা মানে আমাদের কনসেপ্টটা তোমার ক্লিয়ার করার জন্য এখানে তোমার হচ্ছে যে দুটি নিরপেক্ষ মুদ্রার একটা কথা বলা আছে, যে দুটি নিরপেক্ষ মুদ্রা যদি একবার নিক্ষেপ করে তাহলে তাদের ঘটনাটা কি নির্ভরশীল হবে না অনির্ভরশীল, মানে স্বাধীন না অধীন হবে। তো এখন মুদ্রার যে বিষয়, মুদ্রার হচ্ছে তোমার পিঠ দুইটা যদি একবার নিক্ষেপ করবে তাহলে কত, এটার পাওয়ার কত হবে 2 টু দ্য পাওয়ার। হ্যাঁ, এখানে কথা বলছে যে দুটি নিরপেক্ষ মুদ্রা যদি একবার নিক্ষেপ করে, যে দুটি নিরপেক্ষ মুদ্রা যদি একবার নিক্ষেপ করে তাহলে তাদের ঘটনাটা কি হবে, মাথা পাওয়ার ঘটনা ও তাদের দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা স্বাধীন নাকি অধীন। ঠিক আছে, তো দুটি মুদ্রা মানে 2। ওকে, একবার নিক্ষেপ করছে, তো প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা তোমার হতে পারে কত, হেড টেল হেড টেল হেড, আবার পরেরটা তো হেড টেল হতে পারে। সো দুইটা যদি গুণ দাও তাহলে মোট মুদ্রা সংখ্যা কত আসবে, তোমার 4 আসবে। কিভাবে, হয় তোমার হেড হেড হবে, অথবা তোমার হেড টেল হবে, অথবা আরেকটা তোমার টেল হেড হইতে পারে, অথবা টেল টেল হইতে পারে। হ্যাঁ, তো মোট তোমার যে স্যাম্পল সাইজ বা তোমার যে উপাদান সংখ্যা ঘটনা সংখ্যা কত, তোমার 4। ঠিক আছে, তো তোমার এর অনুকূল উপাদানের সেট তোমার কত হবে, এন এ ইকুয়াল টু, মানে তোমার মুদ্রাটা হয় হেড হেড হইতে পারে বা হেড টেল হইতে পারে। ওকে, পরেরটা তোমার হেড হেড হইতে পারে অথবা টেল হেড হইতে পারে। এইভাবে তোমার এন বি তুমি করলা 2। ঠিক আছে, তো মেন যে কাজটা যে আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছিলাম যে ঘটনা তোমার স্বাধীন বা কি বলে অধীন, হ্যাঁ ওই যে পড়ে আসছিলাম যে আমাদের সংজ্ঞার মধ্যে। সো সেই যে একটা ফর্মুলা কম্প্যাক্ট, সেটাই হচ্ছে এখানে এখানে কাজে লাগবে। কোনটা, এই যে এই জিনিসটা একটু। তো প্রথমে আমরা কি নির্ণয় করব, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি এর মান, পরে হচ্ছে তোমার এ বি এর মান। হ্যাঁ, তারপরে আগে দেখবো যে এই দুইটা সমান কিনা, যদি সমান হয় তাহলে বুঝবো কি ঘটনাটা স্বাধীন, আর যদি সমান না হয় তাহলে বুঝবো কি অধীন। তারপর পাওয়ার সেট কত, প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি কত। প্রথমে আমি কি এ ইন্টারসেক্ট বি এর যে উপাদানটা এটা লিখবো, লেখার পর আমি যে মোট যে স্যাম্পলটা সেটা দিয়ে ভাগ দিলেই আমার মোট আসবে কত 1/4। পরে পাওয়ার প্রবাবিলিটি এ পিবি এটা আমি করব, এই যেটা গুণ দিলে এটা আসবে কি 1/4। তাহলে এটা দেখা যাচ্ছে কি যে প্রবাবিলিটি এ অ্যান্ড প্রবাবিলিটি বি এর যে ভ্যালুটা 1/4, সেটা কি আমার প্রবাবিলিটি এ ইন্টারসেক্ট বি 1/4 এর একদম সমান। তাই ঘটনাটা কি তোমার স্বাধীন বাকি অনির্ভরশীল। ওকে, আচ্ছা, উদাহরণ যে 16টা, সেই 16টা একদম 15-এর মতোই, যে এখানে জাস্ট তোমার বলা হয়েছে যে এটা কি স্বাধীন নাকি অধীন। তোমার যেটা করতে হবে, যেটা আমি দেখাইলাম 50 নাম্বার যে এক্সাম্পলটা, একদম 16 জাস্ট করে ফেলবা, হচ্ছে কি প্র্যাকটিস করবা, ভালো একটা তোমার কনসেপ্ট বিল্ড হবে। আচ্ছা, আমরা একটু ফাস্ট যাব এই স্লাইডটাতে, মেইন যে ইনফরমেশনগুলো দেখাইতে হবে। আচ্ছা, এখানে আমরা কিছু ফরম্যাটের আজকে ম্যাথ দেখব। সেই ফরম্যাটগুলো হচ্ছে এই যে আমাদের সামনেই এসে পড়ছে। আমরা দেখলাম কিছু হচ্ছে তোমার মুদ্রার অঙ্ক দেখলাম, যে মুদ্রাগুলোতে তোমার হচ্ছে স্বাধীন নাকি অধীন, এই বিষয়গুলো আজকে আমরা ফলো করলাম। এখন এখানে কিছু তোমার ভ্যানচিত্র ডায়াগ্রাম আছে, এগুলো তোমার এত ইম্পর্টেন্ট না। তোমার যে বিষয়গুলো তোমার আসে সেটা হচ্ছে তোমার কোথায় গেল, ইয়েস ইয়েস পেয়ে গেছি। আজকে আমরা এই বিষয়টাই বেশি ফোকাস করব। ওকে, আচ্ছা, একটু স্লাইডের সমস্যা হচ্ছে।
এখানে ওকে পেয়ে গেছি। ওকে, এই যে 151 নম্বর স্লাইড। ওকে, এখানে হচ্ছে যে আমাদের কিছু ফরম্যাটের তোমার ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, যে মুদ্রা ছক্কা, যোগ গুণন, কতিপয় বিশেষ ঘটনা, বল এবং তাস। তো আজকে আমরা এই বিষয়টি দেখব। হ্যাঁ, আচ্ছা, মুদ্রা বা ছক্কার তোমার যে অঙ্কটা, এখানে তোমার কি ফরম্যাটের আসলে ম্যাথ থাকতে পারে সৃজনশীলে, এখানে তোমার বলা আছে যে মুদ্রা তোমার 1 বা 2 বা 4 বা নিক্ষেপের ক্ষেত্রে নমুনা ক্ষেত্রে লিখে সমাধান করতে হতে পারে, বা অন্যান্য সমাবেশের ক্ষেত্রে। হ্যাঁ, এখানে তোমার ছক্কা রিলেটেড তোমার অঙ্ক থাকতে পারে। হ্যাঁ, একটি মুদ্রা 3 বার বা 3টি মুদ্রা একত্রে নিক্ষেপের ক্ষেত্রে তোমার ম্যাথ থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে তোমার মানে তুমি কিভাবে তুমি কোন প্রশ্নের সম্মুখীন হতে পারো এখানে তা বলা আছে, এটা দেখে নিবা, ঠিক আছে। দেন আমরা ম্যাথে যাব। এই যে এই ম্যাথটা দিয়ে আজকে আমরা শুরু করব। মেইন জিনিস আমাদের এসে পড়লো। আচ্ছা, বলছে যে পরিসংখ্যান ক্লাসে নাফিস স্যার বললেন যে দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে একবার নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা ও দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা স্বাধীন বা নির্ভরশীল। এখানে একটা জিনিস খুব ঠান্ডা মাথায় ভাইয়া বুঝতে হবে যে নাফিস স্যার বলছেন যে প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা মানে তোমার যে হেড পাওয়ার ঘটনাটা, ঠিক আছে, তুমি যখন ফার্স্ট কয়েনটা করবা সেটা হচ্ছে তোমার হেডের ঘটনাটা, আর দ্বিতীয় মুদ্রায় তোমার হেড পাওয়ার ঘটনাটা, দুইটার ঘটনা একসাথে তোমার কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, নির্ভরশীল মানে অনির্ভরশীল। সো কতে কি বলছে যে দুটি নিটল মুদ্রা একত্রে নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি লিখে ওই একই পিঠ পড়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। আর পরেরটা বলছে নাফিস স্যারের বক্তব্যটা তুমি মূল্যায়ন করো। আচ্ছা, তো আমি যাব স্লাইডে। ওকে, সো দুটি নিটল মুদ্রা যদি আমি একত্রে নিক্ষেপ করি তাহলে কি হবে, দুইটা মুদ্রা দেন হচ্ছে তাহলে কত হেড টেল। এখানে কয়টা উপাদান, 4টা। কিভাবে, দুইটা মুদ্রা, আচ্ছা এখানে হচ্ছে আমার দুইটা মুদ্রা, ঠিক আছে, আমি কয়বার নিক্ষেপ করলাম, 2বার, তাহলে এখানে 4, ঠিক আছে। আমার কত আসলো, 2 স্কোয়ার ইকুয়াল 4। ওকে, আচ্ছা এখানে কত, 2 স্কোয়ার ইকুয়াল আসলো আমার কত, 4। ওকে, আচ্ছা এই যে 4টা আমার যে উপাদান সেটা হচ্ছে কত, 1 2 3 4, অর্থাৎ মুদ্রাটা তোমার হেড হেড হতে পারে, হেড টেল হতে পারে, টেল হেড অথবা কি টেল টেল হতে পারে, ঠিক আছে। সো মোট উপাদান সংখ্যা যেহেতু NS ইকুয়াল 4, তাহলে একই পিঠ বা অনুকূলে মুদ্রার সংখ্যা তোমার কি থাকতে পারে, এখানে তোমার হয় হেড হেড বা টেল টেল। সো সুতরাং একই পিঠ মুদ্রার পড়ার সম্ভাবনা কত, মানে একই পিঠে যদি দুইটা পড়তে পারে তাহলে মোট উপাদান সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে তো তোমার কি তোমার মেইনটা বের হয়ে যায়। তাহলে কত, 2/4 যদি দাও তাহলে হাফ হবে, অর্থাৎ একই পিঠ মুদ্রা পড়ার সম্ভাবনাটা কত হবে, 1/4। সবচেয়ে মেজর যে জিনিসটা সম্ভাবনা বের করার একদম বেসিক যে ফর্মুলাটা, সেটা হচ্ছে তোমার যে হাতে তোমার যে ঘটনাটা থাকবে সেই ঘটনাটাকে তুমি মোট উপাদান সংখ্যা দ্বারা তুমি যদি ভাগ করো, সেটাই হচ্ছে তোমার কি হবে, তুমি তোমার প্রবাবিলিটিটা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে নাফিস স্যারের যে মন্তব্যটা সেটা হচ্ছে আমাদেরকে যথার্থ করতে হবে, মূল্যায়ন বের করতে হবে। সেখানে বলছে যে প্রথম মুদ্রায় মাথা পাওয়া এবং দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনার ক্ষেত্রে, ঠিক আছে, এখানে কি করতে হবে, যে এখানে দেখো যে ঘটনা এর অনুকূল উপাদান সংখ্যা কত, তোমার হয় হেড হেড হবে অথবা হেড টেল হবে, দুইটা। আর ঘটনা বি এর ক্ষেত্রে কত, অথবা হেড টেল হইতে পারে, হেড হেড হইতে পারে, অথবা টেল হেড, মানে দুইটারই তোমার দুইটা করে ঘটনা এখানে বলা আছে, ঠিক আছে। সো ঘটনা এ ও বি এর অনুকূলে সাধারণ উপাদানের সেট কত হবে, সাধারণ উপাদানের সেট তোমার এ ইন্টারসেট বি, ঠিক আছে, এটা 1, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে এ ও বি ঘটনাটা যদি অনির্ভরশীল হয়, মানে তোমার যদি স্বাধীন হয়, তাহলে কি হবে, পি এ ইন্টারসেট বি ইকুয়াল পি এ ইন্টু পি বি। হ্যাঁ, যদি কারণ স্বাধীন হলে তো তোমার সমান হবে, অধীন হইতে তাহলে কি, যে তোমার ইন্টারসেট মানে প্রবাবিলিটি এ ইন্টারসেট বি এর কি হবে না, এটা অধীন হবে না, হ্যাঁ, মানে অনির্ভরশীল হবে, মানে সরি এটা হচ্ছে কি তোমার নির্ভরশীল হবে, রাইট। কিন্তু যেহেতু এটা তোমার কি বলে স্বাধীন বলছে, সেজন্য হচ্ছে কি আমার স্বাধীনের নোটেশন হচ্ছে এইটা, যদি ঘটনা স্বাধীন বলে সবসময় মনে রাখবা স্বাধীন বা অনির্ভরশীল, তাহলে হচ্ছে এটার তোমার ফাংশনের ইয়াটা হচ্ছে এরকম,
ঠিক আছে, এটা এখানে করা হয়েছে। সো আমি আগে কি করব, আগে তুমি যে এটার মানটা বের করো, এটার জন্য তুমি কি করবা, এখানে এন এ ইন্টারসেক্ট বি, ঠিক আছে, এরপর তুমি হচ্ছে তুমি কি করবা, এই হোল এনএস দিয়ে দিবা, স্যাম্পলটা দিয়ে দিবা, তাহলে কি তোমার এই মানটা বের হয়ে যাবে। এরপর হচ্ছে তুমি প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বি কেমনে করবা, একটা দেখাই দিই। সো আগে হচ্ছে জাস্ট এ, মোট তোমার যে ঘটনাটা মানে ঘটনাটা এটাকে দিয়ে মোট স্যাম্পলটাকে তুমি ভাগ দিবা, তাহলে তোমার কি প্রবাবিলিটি এর মানটা বের হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটারই মান বের হচ্ছে কত, 1/4। তাইলে আমরা বলতে পারি যে দুইটা প্রথম মুদ্রায় মাথা পাওয়ার ঘটনা এবং দ্বিতীয় মুদ্রায় মাথা পাওয়ার ঘটনাটা কি পরস্পর অনির্ভরশীল বা স্বাধীন। তাই নাফিস স্যারের বক্তব্যটা কি যথার্থ। অলরাইট, আমরা এখন নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, 2 নম্বরটা যেটা একই ম্যাথ, এখানে জাস্ট বলছে যে ঘটনা কি স্বাধীন নাকি অনির্ভরশীল, এটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করে নিবা, তাহলে আরও তোমার কি কনসেপ্টটা স্ট্রং হবে। আচ্ছা, আমাদের যে এই যে চ্যাপ্টারটা আছে আমরা যে আজকে পড়াইলাম এবং তোমরাও যে আজকে পড়লা, সেটা হচ্ছে আলোচনাটা বেশিরভাগ এখানে ডেসক্রিপটিভ ছিল, বাট ডেসক্রিপটিভ থাকলেও এখানে আমরা কিছু সংজ্ঞা জেনেছি এবং সংজ্ঞার পাশাপাশি তোমার যে তাদের ধর্মটা, হ্যাঁ, এন হচ্ছে সম্ভাবনার যে কি ধরনের তোমার ম্যাথ থাকতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে আজকে যা আমরা জাস্ট হালকা এই চ্যাপ্টার থেকে জেনেছি। হ্যাঁ, এই চ্যাপ্টারটার মেইন ইয়া হচ্ছে তোমাকে হচ্ছে জাস্ট প্রস্তুত করা, সামনে তোমার কি ধরনের প্রবাবিলিটির ম্যাথ থাকতে পারে। হ্যাঁ, তুমি যখন বিগেস্ট জান দিবা, এটা দেওয়ার জন্য তো তোমার আগে ছোট ছোট করে তোমার কি স্টেপ আগে যেতে হয়। সো এই ফার্স্ট স্টেপ হচ্ছে যে সম্ভাবনার এই চ্যাপ্টারটা, ঠিক আছে। সো চেষ্টা করেছি যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমার কনসেপ্ট বিল্ড করবে, হ্যাঁ, নতুন কিছু জানবা, সেই নতুন কিছুগুলো জানানো। এখানে তোমার অনেক কিছু তোমার অলরেডি তোমার জানা আছে, যেমন ভ্যান চিত্র, হ্যাঁ, সেট, ফাঁকা সেট, এইসব। সো ওইগুলো আমরা জাস্ট হালকা একটু দেখিয়ে গেছি, আর যেগুলো হচ্ছে স্কিপ করেছে বা যেগুলো হচ্ছে আসার মতো না, সেগুলো হচ্ছে আমরা কি স্কিপ করছি। সো যেগুলো দেখাইছি সেগুলো অবশ্যই ভালো করে দেখবা, প্লাস এটার সাথে সাথে বইয়ে অনেক ধরনের উদাহরণ থাকবে এই ম্যাথ রিলেটেড, সেই উদাহরণগুলো তোমার প্র্যাকটিস করবা, তাতে কি তোমাদের কনসেপ্টটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।